হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? ভালো আছো সবাই? আসলে সবাই ভালো আছো? তোমার জন্য আজকে নিয়ে এসলাম কি বিখ্যাত প্রেমের কবিতা সুফিয়া কামালের হচ্ছে যে একদম একদম মানে ইমোশনাল একটা পার্ট, যেটা হচ্ছে যে তাহারই মনে পড়ে কবিতাটা, বুঝছো? ক্লাসটা লাস্ট পর্যন্ত করো। তাহারই মনে পড়ে থেকে যত রকম সমস্যা আছে সব ক্লিয়ার করতে এই ক্লাসটা, বুঝছো? কি স্কিপ করবো না, লাস্ট পর্যন্ত ক্লাসটা করো, ওকে? ক্লাসটা শুরু হচ্ছে জানো, তাহারই মনে পড়ে লিখছেন কে? সুফিয়া কামাল, বুঝছো? এই সুফিয়া কামাল আর সুফিয়া কামাল জানো, বুঝছো? আসে কবিতার প্রেক্ষাপটে আসেন না, প্রেক্ষাপটে কি বলছে দেখো। বলছে কি, কবিতাটা বুঝতে হলে কই ব্যক্তিগত জীবন জানতে হবে। মূলত এটি লিখছে কি তার স্বামী হারানোর বেদনাটা নিয়ে তিনি লিখছেন, বুঝছো? 1932 সালে সুফিয়া কামালের প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন মারা যান। কখন মারা গেছিলেন? 1932 সালে। সৈয়দ নেহাল হোসেন, সৈয়দ হোসেন না, প্রথমে দেখছো শ 32, শ লাস্টে 32 আছে, এখানে কি শ আছে, মানে কি সৈয়দ নেহাল হোসেন মারা যান। তিনি ছিলেন কবি, কাব্যচর্যার প্রধান উৎসাহদাতা। তার অকাল মৃত্যুতে কবির জীবনে যে শূন্যতা তৈরি হয় সেই সুখ থেকেই এই কবিতার জন্য, সেই মানে উনি যে হারাইছেন, ওনার প্রিয়জনকে হারাইছেন, সেখান থেকে কি তার এই কবিতার জন্ম, বুঝছো? কবিতার ঘটনায় আসি আমরা। কবিতাটা হচ্ছে মূলত সংলাপ নির্ভর। এটা যদি বলে এটা কবিতাটা কেমন, বলেছে সংলাপ নির্ভর বা ডায়লগ বেসড, বুঝছো? এই কবিতাটি কবি এবং তার এক ভক্তের পাঠকের মধ্যে, কথোপকথনের মধ্যে বিষয়টা মানে কি কবিতাটা উপস্থাপন করা হয়েছে, বুঝছো? বসন্ত আসছে তবুও কি কবির মনে সেই রিক্ততা, সূক্ষ্মতা, শুষ্কতা বোঝাচ্ছিল আর কি। মাঘের সন্ন্যাসী বলা হয়েছিল তার স্বামীকে, বুঝছো? আমরা পড়বো, পড়ার পরে এখন তো ভাই টেস্ট পরীক্ষা চলে যাচ্ছে তোমাদের। এখন হচ্ছে যে এত ডিটেলসে পড়ার মতো তোমাদের সেই সময়টা নাই। এখন হচ্ছে যে শর্টকাটে পড়ি, কেমনে রিভাইজ দেওয়া যায় সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, বুঝছো? আর সেই কবিকে বারবার উৎসাহ দিচ্ছে বসন্তকে বরণ করে নিতে, কে? তার ভক্ত, বুঝছো? প্রকৃতিতে বসন্ত এলেও তিনি সুখের কারণে উদাসীন হয়ে আছেন। কি সুখের কারণে? তার স্বামী যে তার প্রিয়জন হারিয়ে যাচ্ছে, তার জন্য সে সুখের মধ্যে আছে। মূল বিষয় প্রকৃতি বনা মানুষের মন, ঘর জন্য খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? পরীক্ষার প্রশ্ন আসে যেভাবে, প্রকৃতিতে বসন্ত এলেও কবির মনে কেন বসন্ত আসেনি? কবির মনে কেন বসন্ত আসেনি? আসি আমরা, কেন আসেনি কবির মনে বসন্ত? বাইরের আম্রকাননের গন্ধ, দক্ষিণা বাতাস আর কোকিলের গান সবাই বসন্তের আগমনের জানান দিচ্ছে। প্রকৃতি সেজেছে নতুনের সাজে। কবির মানসিক অবস্থা আসি, কবির মনে বসন্তের আনন্দ নেই, তিনি শীতের বিলুপ্ততাকে ভুলতে পারছেন না। কবির কাছে শীত হলো তার মৃত স্বামীর প্রতি। কার মৃত স্বামী? তাকে কি বিশেষ সাথে তুলনা করেছে? মাঘের সন্ন্যাসীর সাথে তুলনা করা হয়েছে। সে যেমন প্রকৃতিতে রিক্ত শূন্য করে দিয়ে বিদায় নেই, তেমনি কবির স্বামীও তার জীবনকে শূন্য করে চলে গেছে, বুঝছো? তার তার কবিও কি, কবির স্বামীও মানে তারা একদম শূন্য করে দিয়ে তারা একদম সিঙ্গেল রেখে চলে গেছে। মানে খুবই মর্মান্তিক একটা ঘটনা। আর সে আরো একটা টপিক আছে যে জায়গা থেকে কি ঘর নামের প্রশ্ন হয়, বুঝছো? কোনটা থেকে? তিনটা পয়েন্ট আছে। কবি উদাসীনতা। ভক্ত যখন বলে, হে কবি তুমি কেন নিরব, বসন্ত এসেছে তবু তুমি কেন গান গাইছো না, বুঝছো? কবি তখন উত্তর দেন যে বসন্ত আসুক বা না আসুক তার কিছু যায় আসে না। তার জীবন থেকে যে বসন্ত হারিয়ে গেছে প্রকৃতি সেটা পূরণ করতে পারবে না। এখন কবির স্বামী ছিল তার জীবনে বসন্ত, সে যে চলে যায় আর কোনো বসন্ত তার জীবনে কি কোনো স্থান পায় নাই, বুঝছো? ভালোবাসা, বুঝছো? ভালোবাসা। সে মাঘের সন্ন্যাসী যার কথা থেকে আমরা গল্প শুরুতে আমি বলছি, এই পুরো গল্পটার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে মাঘের সন্ন্যাসী কি ভাই। মাঘের সন্ন্যাসী ভাই তুমি কোথায় গেছিস? মাঘের সন্ন্যাসী বলতে শীতের প্রতীক। কবি শীতকে মাঘের সন্ন্যাসী বলেছেন, অর্থাৎ সেটা দ্বারা প্রতীক করতে তার কাকে বুঝাচ্ছেন? তার স্বামীকে বুঝাচ্ছেন। শীত যেমন কুয়াশার চাদর মুড়ি দিয়ে রিক্ত হয়ে বিদায় নেই, কবি তার স্বামী চলে যাওয়াকে সেই শূন্যতার সাথে তুলনা করেছেন। কবির ভাষায় তাহারে পরে মনে ভুলিতে পারি না কোনো মতে, বুঝছো? তাহারে পরে মনে ভুলিতে পারি না কোনো মতে, কবির ভাষায় তিনি বলেছেন। তাকে সে তো মনের অন্তঃস্থলে থাকে না, তাকে বলা যায় সহজে? বলা যায় না। আসে গঠনশৈলী, এটা একটি গীতি কবি। এটা কেমন কবি? এটা গীতি কবি। এখানে প্রাকৃতিক সৌন্দর্য চেয়ে কবির ব্যক্তিগত সুখ বড় হয়ে উঠেছে। পরীক্ষায় যদি উদ্দীপকে এমন কিছু থাকে, এমন কিছু থাকে যেখানে ব্যক্তিগত দুঃখের কারণে কেউ আনন্দ উৎসব করতে পারছে না, তবে এই কবিতার সাথে তার মিল দেখা যায়, বুঝছো? বাংলার মধ্যে এটা হচ্ছে, এটা অনেকে ধরতে পারে না। আমরা এখানে বলে দিচ্ছি গঠনশৈলী মানে কিভাবে উদ্দীপকটা আসতে পারে। লাস্ট পর্যন্ত ক্লাসটা যারা করবা তারা অবশ্যই এখান থেকে বুঝতে পারবে কোন জায়গা থেকে সিকিউ আসবে, কোন জায়গা থেকে ক আসবে, কোন জায়গায় খ আসবে, কোন জায়গা থেকে কি আসবে, সিকিউ আসবে, সব তোমরা বুঝতে পারবে। এভাবে আমরা অনেকগুলো ক্লাস আপলোড দিচ্ছি, লাস্ট পর্যন্ত আমরা দিয়ে দিচ্ছি, বুঝছো? তোমরা ক্লাস করো না। দুঃখের কারণে কেউ আনন্দ উৎসব করতে পারছে না এসে, বুঝছো? কবিতা কিছু হাই ভোল্টেজ লাইন ও ব্যাখ্যা, এগুলো থেকে খ প্রশ্নটা বেশি আসে, বুঝছো? অর্থাৎ সরি, পুষ্পারথী লোভিয়াছে কি? ঋতুরাজন পুষ্পারথী লোভিয়াছে কি? ঋতুরাজন, অর্থাৎ ঋতুরাজ বসন্ত কি ফুলের নিবেদন বা অর্ঘ্য পেয়েছে? উহিলে উত্তরের তলে মাঘের সন্ন্যাসী, এটা হচ্ছে কি? ঋতুরাজ কি
বসন্ত কি ঋতুরাজ বা ঋতুরাজ কি আর বসন্ত, ঋতুরাজ আর বসন্ত সেম কথা, বুঝছো? কি ফুলের নিবেদন বা অর্ঘ্য পেয়েছে, আবার আসছে কি কোহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী। এখানে বোঝানো হচ্ছে কি কুয়াশার চাদর গায়ে দিয়ে শীতকাল সন্ন্যাসীদের বসন্ত বিদায় দিয়েছে, বুঝছো? কুয়াশার চাদর গায়ে দিয়ে শীতকালে সন্ন্যাসীর মতো বিদায় নিয়েছে। আর সে উপেক্ষা করিয়া ঋতুরাজ কেন কবি দাও হে বিফল, কেন বোঝাচ্ছে কি ভক্ত কবিকে প্রশ্ন করেছে কেন তিনি বসন্তকে অবহেলা করে ব্যর্থ করে দিচ্ছেন, কারণ তার জীবনে বসন্তই চলে গেছে, সে অন্য বসন্তের পাতা দেওয়ার কোনো টাইম আছে ওর কাছে নাই। আর সেই সৃজনশীল প্রশ্ন যেসব ইম্পর্টেন্ট, বুঝছো? ঘর আমরা জন্য বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনের কাছে হার মেনেছে, তবে বলবে হ্যাঁ, কারণ মানুষের মনে আনন্দ বা সুখের উপর নির্ভর করে সে বাইরে জগতে কিভাবে দেখবে। কবির মনে সুখ আছে বলেই তিনি বসন্তের সৌন্দর্য উপভোগ করতে পারছেন না। দেখো একজন মানুষের হৃদয়ে যখন সুখ থাকে, সে যখন তীব্রভাবে একটা কষ্ট পায়, তখন আশেপাশে কোনো পরিবেশে তার কাছে ভালো লাগে। একটা কথা আছে, নিজে ভালো থাকলেই কি জগৎ ভালো। এখন জগৎ যতই সুন্দর হোক না, যদি তোমার নিজের মনে শান্তি না থাকে তাহলে কোথাও শান্তিটা নাই, বুঝছো? এটা হচ্ছে মেন কথা। আসি আমরা একটা ইয়া করি, আসি কবি পরিচিতিটা পড়ি। কবি পরিচিতিটা পড়ে নি, সুফিয়া কামাল লিখছে কে? তাহারে পরে মনে সুফিয়া কামাল দেখা যাচ্ছে, আশা করি দেখা যাবে। সুফিয়া কামাল জন্ম উপদে, হ্যাঁ তিনি জন্মগ্রহণ করছেন কখন? 1911 সালে জন্মগ্রহণ করছেন, 1999 সালে তিনি কি মৃত্যুবরণ করছেন, বুঝছো? তারপর আসলে 20শে জুন 1911 সালে বরিশালে, তিনি তো বরিশালের মেয়ে, বুঝছো? শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন। তিনি তার জননী সাহসিকা বলা হয়, তাকে জননী সাহসিকা বলা হয়, কারণ তিনি শুধু কবি ছিলেন না, সামাজিক ও গণতান্ত্রিক আন্দোলনও সাহসী ভূমিকা রেখেছেন, বুঝছো? সুফিয়া কামাল সাহসী চরিত্র, নারী চরিত্র, অনেক সাহসী। বিশেষত তার সময়ে মুসলিম নারীদের জন্য পড়াশোনা ছিল খুব কঠিন। তিনি কোনো প্রতিষ্ঠানের শিক্ষা ছাড়াই ঘরে বসে স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন। দেখো কত ট্যালেন্ট, আমরা পড়ালেখার মাধ্যমে একজন কত ইয়ে করতেছি, তবু কি আমরা পড়ালেখা করতে চাই না? সাহিত্যিক অর্জনে আসি, এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলো আসে। প্রথম গল্প তার প্রথম গল্পের সৈনিক বধূ, যেহেতু সুফিয়া কামাল কি একজন সাহসী মানুষ, সাহসী নারী চরিত্র, তার প্রথম গল্প হওয়া কি সৈনিক বধূ, শতে সুফিয়া শতে সৈনিক, বুঝছো? 1923 সালে প্রকাশিত হয়েছিল। প্রথম কাব্যগ্রন্থ সাজে, শত সুফিয়া শত সাজে, বুঝছো? সুফিয়া কামাল সাজে, কি সাজে? সৈনিক বধূ সাজে, বুঝছো? এই বইটি পড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার অনেক প্রশংসা করেছিলেন। কোন বইটা? এই যে এই বইটি সাজের মায়ে বইটি পড়ে কি রবীন্দ্রনাথ ঠাকুর তার অনেক প্রশংসা করেছিলেন, বুঝছো? রবীন্দ্রনাথ ঠাকুর অনেক গুণী মানুষ। রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত কাজের মধ্যে আসি, তার স্মৃতিকে কথামূলক গ্রন্থ এই গেলে আমাদের কাজ, বুঝছো? তার স্মৃতিকথামূলক গ্রন্থ, তার স্মৃতিকথামূলক গ্রন্থটা এখানে আমাদের কাজ। উল্লেখযোগ্য সাহিত্য ধর্ম আসি, মনে রাখার টেকনিকটা আমরা দিচ্ছি প্রায় প্রত্যেকটা কবি পরিচিতি এমনভাবে পড়াচ্ছি যাতে তোমরা ভুলবার কোনো স্কোপে থাকে না। এবার টেকনিক দিয়ে পড়লে ভাই সব মনে থাকে। চল আসি, সাজের মায়াই মায়া কাজল মেঘে উদাত্ত পৃথিবী দেখে কবি সুফিয়া কামাল স্মৃতির শহরে অভিমানের কাটালেন। স্মৃতির শহরে কি তিনি অভিমানে কাটালেন, বুঝতে পারবেন? আসি সাজের মায়া আসছে, মায়া কাজল আসছে, উদাত্ত পৃথিবী, স্মৃতির শহর, তারপর আসি কি অভিযাত্রী, এগুলো আমরা সব পড়ে ফেলছি। অভিমানে কাটালেন বললাম না। আর সে ব্যক্তিগত জীবনে কবিতার প্রেক্ষাপট, কবিকে অনেকদিন সাহিত্য চর্চা বন্ধ করেছিলেন, কারণ যার কারণে সাহিত্য সে তো ছিল না, তার জন্য বন্ধ করে দিয়েছিলেন। পরবর্তী মৃত্যুর পর তিনি কবি অনেকদিন সাহিত্য চর্চা বন্ধ করে দিয়েছিলেন। ভক্তের অনুরোধে তিনি আবার কলম ধরেন এবং সেই সুখ থেকে তাহারই মনে করে কবিতাটি লিখিয়েছিলেন, বুঝছেন? তার স্বামীকে হারানোর পর থেকেই তিনি মানে অনেক শোকাহত হয়ে পড়ছিলেন, তার সাহিত্য চর্চা বন্ধ হয়ে গেছিল। পরে ভক্তদের অনুরোধে তিনি এই যে এই কবিতাটি লিখছিলেন। হ্যাঁ, কারণ পুরস্কার মৃত্যু আর তিনি 21 পদক পান, স্বাধীনতা পদক পান। বাংলাদেশ সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে কি স্বাধীনতা পদক বা স্বাধীনতা পুরস্কার। তাছাড়া তিনি বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য সম্মাননা পেয়েছেন। 20 নভেম্বর 1999 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। কোথায় মৃত্যুবরণ করছেন? ঢাকায় মৃত্যুবরণ করছেন। এবার আসি আমরা একদম মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা আসবে ভাই। এগুলো যদি সুফিয়া কামাল থেকে প্রশ্ন করে এখান থেকে প্রশ্ন করতেই হবে, আদারওয়াইজ সেখান থেকে প্রশ্ন করা যাবে না। আসি, সুফিয়া কামাল হচ্ছে যে প্রথম কাব্যগ্রন্থের নাম কি? সাজের মায়া। আর সে তার উপরে কবে তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন মারা গিয়েছিলেন 1932 সালে, যেটা আমরা কবিতার প্রথমে পড়ছিলাম। সুফিয়া কামাল কোন বইতে ভূষিত হয়েছিলেন? জননী সাহসিকা, আমরা এটাও পড়ছি। তার জন্ম কোন জায়গায় হয়েছিল? বরিশালে তিনি জন্মগ্রহণ করছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য সুফিয়া কামালের প্রশংসা করেছিলেন? সাজের মায়া। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর সবসময় কি নারীদের সৌন্দর্যের প্রশংসা করতেন। এখন তুমি যদি ভুলে যাও সুফিয়া কামালের কোন কাব্যগ্রন্থে কি কারণে যে রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রশংসা করছিলেন কোন কাব্যগ্রন্থের জন্য, এখন বলবো সুফিয়া কামাল একটু সাজগোজ করতো, সেটার জন্য তিনি প্রশংসা করতেন সাজের মায়া, বুঝছো? এটা একটা মনে রাখার ট্রিক্স আর কি, অন্য কিছু মনে রাখবো না। এখন আসি একদম মোস্ট ইম্পর্টেন্ট 20টা প্রশ্ন নিয়ে চলে আসলাম। এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো প্রত্যেকবার পরীক্ষা আসে। আমরা পড়ে তাহারই মনে পড়ে, বুঝছো? কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? এগুলো অনেক ইম্পর্টেন্ট।
তাহারই মনে পড়তেছে মাসে মাসে তার আমার মনে পড়তেছে মাসিক মোহাম্মদী পত্রিকায়, কোথায় মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1935 সালে। তাহারে আমার মাসে মাসে মনে পড়ে, বুঝছো? আসি, এটি কোন ধরনের কবিতা? এটা হচ্ছে নাটকীয় গুণসম্পন্ন সংলাপ নির্ভর গীতি কবিতা। এটা অনেক ইম্পর্টেন্ট। এই কবি চুপটি করে আছো কেন? এইখানে ভক্ত কবিকে কি সম্বোধন করেছেন? হে কবি, এই যে দেখছো, হে কবি, এই কবি বলে ইয়ে করছেন, সম্বোধন করছেন। বসন্ত আগমনে প্রকৃতিতে কোন ফুলের গন্ধ ছড়িয়েছে? আম্রমুকুল। আম্রমুকুল বলতে কি জানো? আমের মুকুল। আচ্ছা, পুষ্পারতি। আসি, পুষ্পারতি শব্দের অর্থ কি? ফুলের বন্ধনা বা নিবেদন। কবি কেন বসন্তকে বরণ করতে পারছেন না? প্রিয়জনকে হারানোর তীব্র সুখের কারণে, বুঝছো? মাঘের সন্ন্যাসী বলতে কবি কাকে বুঝিয়েছেন? শীত ঋতুকে। অ্যাকচুয়ালি তিনি বুঝাইছেন কি, যে স্বামী হারিয়েছেন, তার স্বামী যে শীতের মধ্যে মারা গেছেন, ওই বিষয়টাকে তিনি বুঝিয়েছেন, বুঝছো? শীত কিভাবে বিদায় নিয়েছে? কুয়াশার চাদর মুড়ি দিয়ে অথবা কোহিলি উত্তরী মুড়ি দিয়ে রিক্ত হস্তে, রিক্ত মাঠে হলো সম্ভবত, বুঝছো? মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি। এখানে মাধবী কি? মাধবী হলো লতা বা তার ফুল। মাধবী লতা বা তার ফুল, বুঝছো? কবির প্রথম স্বামীর নাম কি ছিল? সৈয়দ নেহাল হোসেন, যিনি 1932 সালে মারা যান। তোমার প্রশ্ন, সুফি খানের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? এটা রবীন্দ্রনাথটাও তার কিসের জন্য প্রশংসা করছিলেন? এটা কমেন্ট বক্সে জানতে চাই, বুঝছো? কবি মনের অবস্থা কেমন ছিল? উদাসীন এবং বিষণ্ণ ছিল। উপেক্ষা করিয়া ঋতুরাজে কেন কবি দাও হে বিফলে? কেন ঋতুরাজ কে? ঋতুরাজ বসন্ত। ঋতুরাজের কথা বললেই কে ভাই বসন্ত, বর্ষা তো না, বুঝতে হবে। অর্ঘ বিচরণ শব্দের অর্থ কি? উপহার বা ঢালি সাজানো। ওই যে জামাই আসলে আমরা যেরকম বরণ করে নিই না, এরকম আর কি। অলক শব্দের অর্থ কি? অলক্ষ্য বা দৃষ্টির অগোচর। কবিতায় কোন বাতাসের কথা বলা হয়েছে? দক্ষিণা বাতাসের কথা বলা হয়েছে। তব বন্ধগান গাহিবে না, তব বন্দনা গান গাহিবে না। এখানে তব বলতে কার গানের কথা বলা হয়েছে? বসন্তের বন্দনা গান। বসন্ত যে আগমনী আছে, হা যে বসন্ত, এসব বলে না, গান গায় না এগুলোকে। শীতের বিদায়কে কবি কিসের সাথে তুলনা করেছেন? রিক্ত হস্তে সন্ন্যাসী বিদায় এসে। রিক্ত হস্তে মানে খালি হাতে সন্ন্যাসী যে চলে আসছেন সেটাকে বোঝানো হয়েছে। পাতা শব্দ দেখো, বাংলার মধ্যে যে ওয়ার্ডগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো কোন আমরা চলে আসে, বাট কি এমসিকিউতে চলে আসে। পাতা শব্দের অভিধানিক অর্থ কি? পাতা সমুদ্র বা বিশাল জলরাশি। পাথার, দেখো পাতার তুমি পাতার মনে রাখার দরকার নেই, তোমার মনে রাখবে কি? পাতালে কি আছে? পানি আছে অবশ্যই। বিশাল জলরাশি। পাতার সূত্র অভিধানিক অর্থ কি? সমুদ্র বা কি বিশাল জলরাশি, বুঝছো? কবিতার মূল বিষয়বস্তু এবং সুর কি? এটা ইম্পর্টেন্ট আছে। প্রকৃতির বসন্ত এলেও কবির ব্যক্তিগত সুখের কারণে তার মনে বসন্তের ছোঁয়া না লাগে, বুঝছো? মানে কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে যে প্রকৃতি বসন্ত রাজের ছোঁয়ায় নতুন রূপে সাজছে, নতুন রূপে সেজে উঠছে। বাট কিন্তু কবির মনে যে তার স্বামী হচ্ছে তার মনের বসন্ত, বুঝছো? সে যদি থাকে তার মনে অলওয়েজ খুশি থাকবে। যদি সে না থাকে তাহলে কি বসন্ত পাখির দেশ না, আমার মনে তো আসে না, বিষয়টা বুঝতে হবে, বুঝছো? আসলে এই কবিতা থেকে যেখান থেকে সিকিউ সবসময় আসে, যে জায়গা থেকে সিকিউগুলো আসে সেগুলো বলতেছে। দেখো অনেক ইম্পর্টেন্ট এগুলো। আসি, সৃজনশীল এগুলো গোল্ডেন টিপস, বুঝছো? কিভাবে লিখবো পরীক্ষায়? পরীক্ষা যদি উদ্দীপক এমন থাকে যে আকাশের চাঁদ উঠলেও জেলখানায় থাকা বন্দির কাছে তার লোহার শিকল মনে হয়, বুঝছো? আকাশের চাঁদ উঠলে জেলখানায় থাকা বন্দির কাছে লোহার শিকলের মধ্যে, দেখো একজন অভাবী মানুষ যে 2-3 বেলা খাইতে পারে নাই, ওই যে আকাশের চাঁদটা তার কাছে একটা রুটির মতো লাগে, বুঝছো? তখন তার কাছে যে চাঁদের সৌন্দর্য তার মাথায় আসবে না, সাবকনসিয়াস মাইন্ড এতটাই পাওয়ারফুল, বুঝছো? তবে তুমি বলবে উদ্দীপকের এই ভাবের সাথে তাহারই পরে মনে কবিতার মিল রয়েছে। কারণ মানুষের মানসিক অবস্থা ঠিক না থাকলে আশেপাশে যত সুন্দর থাকুক না কেন, তাতে তার কিছুই যায় আসে না। কারণ তার মনে তো বসন্ত নাই, বাইরে বসন্ত নিয়ে সে কি করবে বলো? এই যে মাধ্যমে কি আমরা পুরো গল্পটা শেষ করলাম, তাহারই মনে পড়ে। এটা হচ্ছে সুফিয়া কামাল একটা মোস্ট ইমোশনাল পার্ট। তিনি তার ভালোবাসাটাকে যে বসন্ত পাঠটি তিনি অনেক সুন্দরভাবে তুলেছেন। আমার কবিতার মধ্যে সবচেয়ে ভালো লাগে এটা। তারপর হচ্ছে যে বাংলার গল্পের মধ্যে বিলের শিয়ার অপরিচিত পাই মোস্ট শেয়ারা ভাই, অস্থির গল্প পাই গেল। এগুলো পড়লে কি বলা ভাই মন ভালো হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, যারা লাস্ট পর্যন্ত ক্লাসটা করছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজটা ফলো করো, বুঝছো? আর বলতে পারি তোমাদের মোটামুটি পাচ্ছি ফলোয়ার, আমার এখন মোটামুটি মানে 13 জন আছে। আস্তে আস্তে ইনক্রিজ করবো, বুঝছো? সবাই ভালো থাকো, এটা লাইক করবা, আমি মোটিভেট হবো তোমাদের ক্লাস নেওয়ার জন্য। ওকে, সবাই ভালো থাকো, টাটা, বাই বাই।